Hello students, I am Arpan Pandey, your English teacher from Initio Education. আমরা আমাদের আগের ক্লাসে দুটো স্ট্যান্সা পড়েছি এবং তার সাথে অ্যাবাউট পোয়েটস অর্থাৎ তরু দত্ত সম্পর্কে আমরা জেনেছি এবং তরু দত্ত যেই কবিতাটা লিখেছেন আওয়ার ক্যাশুয়াল ট্রি সেটা কেন লিখেছেন, কি উদ্দেশ্যে লিখেছেন এবং কোথায় প্রথমবার প্রকাশিত করা হয়, এই সম্পূর্ণ বিষয়ে বিস্তর জেনেছি। আমি আশা করছি ক্লাসের পর তোমরা টপিকটা নিয়ে বিশেষভাবে নিজেদের মতো করে নিজেদের থেকে পড়ে দেখেছ। তাই আমরা আজকে পরবর্তী অংশটুকু দ্যাট মিনস স্ট্যান্সা 3 থেকে স্ট্যান্সা 5 অবধি আলোচনা করব এবং এই জায়গায় এই যে স্ট্যান্সা 3 থেকে স্ট্যান্সা 5 অবধি আমরা দেখব কিভাবে শুরু যদিও বা প্রকৃতি দিয়ে হয়েছিল কবিতাটা, ক্যাজুয়ালিনা গাছের বর্ণনা দিয়ে শুরু হয়েছিল কবিতাটা, সেই কবিতাটা ব্যক্তিগত দিকে টার্ন করে যাচ্ছে। এই স্ট্যান্সাতে আমরা দেখব কবি অর্থাৎ তরু দত্ত কিভাবে তার পার্সোনাল ইমোশনস এন্ড পার্সোনাল লস এন্ড রিফ্লেকশনস গুলোকে ট্রিজের দ্বারা বোঝাচ্ছেন, ট্রিজের মধ্যে পুটিং করে দিচ্ছেন, কারণ এই গাছই হচ্ছে বহমানতার প্রতীক। এই গাছই পরবর্তীকালে জেনারেশনের পর জেনারেশনকে এইটা বুঝতে সাহায্য করবে যে তরু দত্তের কাটিয়ে ওঠা জীবন কিরকম ছিল, তরু দত্তের হারিয়ে যাওয়া ছেলেবেলা কিরকম ছিল, তরু দত্তের ভাই বোনরা কিভাবে তার কাছ থেকে অসময়ে হারিয়ে গিয়েছিল। এইরকম একটা সুন্দর, যেটা নিয়ে শুরু হয়েছিল একটা প্রাকৃতিক বর্ণনা দিয়ে, সেই কবিতায় পরবর্তীকালে দেখব কিভাবে বদলে যাচ্ছে ব্যক্তিগত স্তরে। তাহলে চলো শুরু করা যাক আজকে বাকি অংশটুকু, স্ট্যান্সা 3 to stanza 5, our Casualina Tree by Taru Datta. Okay, let's start it. চলো আমরা এবার দ্বিতীয় শ্লোকে আসি। এবার দেখো শিফট করছে তিনি সেকেন্ড স্ট্যান্সাতে। সেকেন্ড স্ট্যান্সাতে কি বলছে, এখানে কবি সকালবেলার এক দৃশ্য বর্ণনা করছেন যেখানে জানালার বাইরে গাছের ডালে একটা মাঙ্কি বসে আছে, বাঁদর বসে আছে এবং তার বাচ্চারা নিজেদের মতো করে সেই ডালে খেলা করছে। ঠিক আছে, এইখানে আমরা তাহলে প্রথমে কি পেলাম, বাঁদর এবং দুটো বাঁদর ছানা যারা কিনা নিচে খেলা করছে, তার সাথে আমরা কোকিলের হিংস পাবো। ঠিক আছে, কোকিল পাখি যেটা আমরা বলি, সেই কোকিলের কণ্ঠস্বর, কতগুলো গরু নিজেদের মতো করে সকালবেলায় চড়তে বেরিয়েছে, আর পুকুরের জলে ফুটে থাকা কিছু শাপলা ফুল। ঠিক আছে, সেই শাপলা ফুল সব মিলিয়ে একটা দারুণ প্রকৃতির খুব সুন্দর এক সৌন্দর্যতার প্রতীক দিচ্ছেন এখানে, যেটাকে তিনি ওই গাছের প্রকৃতির সঙ্গে একাত্ম করে তুলছেন এবং প্রমাণ করছেন যে এটা জীবনধারার একটা কেন্দ্রবিন্দু। ঠিক আছে, অতএব চলো আমরা এবার কবিতাটাই দেখি। প্রথমে কি বলছে, when first my casement is wide open thrown, যখন সকাল হয় এবং আমি আমার জানলাটা খুলে দিই, at dawn পরে আমার চোখ যায়, my eyes delighted on it rest, that means her eyes are immediately drawn to the tree and she feels joy. সব থেকে প্রথমে সকাল হলেই তিনি যখন জানলাটা খুলে দেন, কেসমেন্ট জানলাটা যখন খুলে দেন, তখন তিনি দেখতে পান সেই গাছটাকে, সেই গাছের চূড়াটাকে, যেই গাছের চূড়াটা তার মনের হৃদয়কে প্রশমিত করে তোলে, অর্থাৎ আনন্দে ভরিয়ে তোলে। Her eyes are immediately drawn to the tree and she feels joy. Sometimes and most in winter, sometimes কিছু কিছু সময় এবং বিশেষ করে শীতের প্রতিটা দিনে, most in winter on its crest, কিছু কিছু সময় বিশেষ করে শীতের দিনগুলোতে on its crest মানে গাছের একেবারে উপরের চূড়াটার দিকে তার চোখ যায়, স্পেশালি ডিউরিং ইন উইন্টার অন দ্য টপ অফ দ্য ট্রি। কি হয় গাছের চূড়াটার উপর, কেন তার হঠাৎ করে চোখ যায়, তার তো কিছু রিজন আছে। দেখো কবি এখানে দেখিয়েছে, a great baboon sits statue like a law, সেইখানে একটা ধূসর বর্ণের একটা বাঁদর, বাবুন মানে হচ্ছে মাঙ্কি। ওকে, এখানে বাবুন কথার অর্থ হচ্ছে মাঙ্কি। ওকে,
এখানে বাবুন কথার অর্থ হচ্ছে মাঙ্কি। তো কি বলছে, a grey baboon sits statue like alone, মনে হচ্ছে একটা ধূসর রঙের বাঁদর গাছের ডালটাতে একাকী বসে আছে। a grey baboon sits still like a statue silently watching, যেন সব কিছুকে দেখছে, প্রকৃতির চারিদিকটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। ওয়াচিং দ্য সানরাইজ, মনে হচ্ছে সে যেন সূর্য ওঠা দেখছে। সানরাইজ অর্থাৎ ভোরে যখন সূর্য ওঠে তার যে প্রকৃতি, ওই যে গোটা আকাশটা অরেঞ্জ একটা কালার হয়ে যায় বা ক্রিমসন রেড কালারের হয়ে যায়, একটা সুন্দর যে মোহিত করার মতো পরিবেশের সৃষ্টি হয়, সেই বাদরটা যেন সব কটাকে দেখছে, খুব মুগ্ধ চোখে দেখছে। ওয়াচিং দ্য সানরাইজ while on lower boughs, ঠিক আছে, চারি কিনা নিচের ব্রাঞ্চগুলোতে, মানে নিচের ডালপালাগুলোতে, while on lower boughs, boughs মানে হচ্ছে এখানে গাছের শাখা প্রশাখা, ওকে, যেটা কিনা আমরা ব্রাঞ্চেস বলি, ওকে, গাছের শাখা প্রশাখা। তো বলছে তারই কিনা যেখানে যে ডালটায় বসে বাঁদরটা এইরকম একটা সূর্য ওঠার মনোরম পরিবেশকে পর্যবেক্ষণ করছে, তারই নিচের ডালে কি হচ্ছে না, হিজ puny offspring leaped about and played, তার যে ছোট্ট ছোট্ট বাঁদরের ছানাগুলো আছে, বানর ছানাগুলো আছে, তারা নিজেদের মতো করে এক ডাল থেকে আরেক ডালে জাম্প করছে এবং খেলাধুলা করছে। এইখানে দেখো পিউনি বলতে এখানে লিখে দিচ্ছি আমি, বানরছানা, ওকে, পিউনি শব্দটার অর্থ হলো বানরছানা, আর এইখানে বাবুন শব্দটার অর্থ হলো বানর অর্থাৎ মাঙ্কি। তো দেখো বলছে পিউনিগুলো কি করছে, অর্থাৎ বানরছানাগুলো কি করছে না, ইটস ইয়ং ওয়ান্স জাম্প এন্ড প্লে অন দ্য লোয়ার ব্রাঞ্চেস, নিচের ডালে লাফাচ্ছে আবার নিচের ডাল থেকে জাম্প করে উপর ডালে উঠছে, এইরকম ভাবে তারা খেলাধুলা করছে। এন্ড ফার এন্ড নিয়ার কোকিলাস বেলতে দে, ফার এন্ড নিয়ার মানে খুব দূরে কোথাও, কিন্তু আবার এক অর্থে খুব কাছে কোথাও, কোকিল পাখি যাকে আমরা বলি তাকে এখানে কোকিলাস বলা হয়েছে, যেটাকে এখানে ইংলিশে কুকুজও বলা হয়, কুকুজ, ওকে, প্রোনাউন্সিয়েশনটা হবে কুকুজ। তো দেখো এখানে বলছে the song birds like কোকিল আর কুকুজ welcome the morning with their songs, তারা সকালটাকে সম্ভাষণ জানাচ্ছে, ওয়েলকাম করছে মর্নিংটাকে। কোকিল তার নিজের স্বরের দ্বারা নতুন যে ভোর, সেই ভোরটাকে স্বাগত জানাচ্ছে। নেক্সট বলছে and to their pastures wade our city cows, আর একটু দূরে চোখ ফেললে দেখা যাচ্ছে সেখানে কিছু গবাদি পশু, গরু, এখানে কাউয়ের কথা বলা হয়েছে, গবাদি পশু গরু বলছে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে পশুচারণ ক্ষেত্রের দিকে, ঠিক আছে, তৃণের খোঁজে তারা সমস্ত গরুগুলো খুব ধীরভাবে সকালের আলোকে গায়ে মেখে হেঁটে হেঁটে যাচ্ছে। and in the shadow on the broad tan cast, আর ওই গাছটা যেখানে আছে, ঠিক আছে, and in the shadow on the broad tan cast a large trees cast a shadow, cast মানে হচ্ছে কাণ্ডটা, ওই গাছের যে প্রকাণ্ড কাণ্ডটা সেটা কি করছে না, পুকুরের কাছে যে জলটা আছে সেই জলে ছায়া ফেলছে, মানে গাছের প্রকাণ্ড কাণ্ডটার ছায়াটা পুকুরের জলে প্রতিফলিত হচ্ছে, ওকে। the large tree casts a shadow on the pond means এখানে ট্যাঙ্ক, ছোট জলাশয়কে রেফার করছে এখানে, beside it, যেটা কিনা গাছটার পাশেই ছিল। বলছে by that whole tree so beautiful and vast, বলছে that tree is hoary, hoary is old, পুরাতনের আরেকটা ইংলিশ হচ্ছে এখানে হোরের জায়গায় যদি কবি এখানে অ্যানসিয়েন্ট লিখতেন তো কোনো ভুল হতো না, ওকে, অ্যানসিয়েন্টেরই সিনোনিমকে ইউজ করছেন তিনি কাব্যিক শৈলীটার জন্য, কি না বাই দ্যাট হোল ট্রি সো বিউটিফুল এন্ড ভাস্ট, যার জন্য প্রকাণ্ড এই গাছটাকে খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই মনোরম এক পরিবেশের তৈরি হচ্ছে, মানে মনোরম পরিবেশ তৈরি হচ্ছে। The water lilies spring like snow image, আর এই সৌন্দর্যকে আরো সৌন্দর্যায়িত করেছে কি না হোয়াইট ওয়াটার লিলিজ, কিছু সাদা সাদা শাপলা ফুল ফুটে আছে, যেই ফুলগুলো এমন ভাবে পুকুরের জলকে আচ্ছাদিত করে রেখেছে মনে হচ্ছে যেন লুকিং লাইক ক্লাউডস অফ স্নো,
বরফ কুচি ছড়িয়ে দিয়েছে কেউ সমগ্র পুকুরের জলটাতে, থোকা থোকা বরফ কুচি ছড়ে আছে, ক্লাম্পস অফ স্নো। ওকে, সাদা শাপলা ফুল পুকুরের জলে এত ঘন ঘন ভাবে ফুটে আছে যার জন্য মনে হচ্ছে পুকুরের জলটাতে কেউ থোকা থোকা বরফ কুচি ছুড়ে দিয়েছে বা বরফ কুচি দিয়ে আচ্ছাদন করে রেখেছে। এইখানে থিমটা কি না, the tree is a part of daily rural life, it connects with nature, animals, sunrise and beauty। প্রতিদিনকার গ্রাম্য জীবনটাকে স্তবকের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যেটা কিনা নেচার, অ্যানিমেল, সানরাইজ এন্ড বিউটি কে তুলে ধরছে আমাদের কাছে। এগুলো একটা ইমেজ, যে ইমেজটা শান্তি প্রদান করে, পিস এন্ড কোয়াইট হ্যাপিনেস, যেটা কিনা শান্তি এবং একটুকরো সুখকে প্রতিফলিত করে। ওকে, দেখো এবার স্ট্যান্সা 3 এর মধ্যে কি আছে না, স্ট্যান্সা 3 এর মধ্যে তিনি দেখো প্রথম স্তবকে প্রকৃতিকে সাজালেন, দ্বিতীয় স্তবকে তিনি দেখালেন যে প্রকৃতি কিভাবে সুন্দর, তার বাড়ির কাছে গাছটার মোটা কাণ্ডের যে গদিটা, সেই গদিটার ছায়াটা যখন জলে প্রতিফলিত হচ্ছে এবং তারপর যদি শাপলা ফুলগুলো এমনভাবে পুকুরকে আচ্ছাদিত করে রেখেছে যার ফলে একটা মনোরম পরিবেশের সৃষ্টি হচ্ছে। আর তার সাথে তো ওই বানরটার বসে থাকা, সূর্যাস্ত দেখা, বানর ছানাগুলো খেলা করা, এবং তারপর তোমার ওই যে গবাদি পশু অর্থাৎ গরু যে কিনা ট্রেনের খোঁজে সকালের আলো মেখে বের হয়েছে, তারপর কোকিলের ডাকের যে সম্ভাষণ, এই সব জিনিসগুলো মিলিয়ে প্রকৃতির এক সুন্দর, এক মনোরম পরিবেশকে কবি আমাদের সামনে তুলে ধরেছেন। এবার তৃতীয় স্তবকে তিনি কি বলছেন, এইখানে কবিতাটা কিছুটা ব্যক্তিগত হয়ে উঠছে। ওনার পার্সোনাল লস যেটা বা ওনার যে মেমোরি, সেই মেমোরির সাথে যে ক্যাজুয়ালিটি লিঙ্ক করে আছে, এইটা এই স্তবকে আমরা বুঝতে পারবো। এই গাছটা শুধুমাত্র এই সৌন্দর্যটাকে প্রদান করছে বলে প্রিয় নয়, এই গাছটা প্রিয় হচ্ছে এই গাছটার নিচে হারানো ভাই বোনদের স্মৃতিটা বহন করছে কবি। এই গাছটা ওনার হারানো ভাই বোনদের স্মৃতি বহন করে চলেছে, সেই জন্য গাছটা প্রিয়। গাছটার মনোরম প্রকৃতি তো আছেই, মনোরম পরিবেশ তো আছেই, কিন্তু সেটার থেকেও এটা মোর দ্যান দিস। কি না, গাছটা তার হারানো ভাই বোনদের স্মৃতিকে বহন করে নিয়ে চলেছে। কবি এই গাছের কাছে এসে দাঁড়ালে বিষণ্ণতা শুনতে পায়, সমুদ্রের গর্জন শুনতে পায়, যা গাছটার শোক গাথাকে আরো দারুণ ভাবে প্রমাণ করে। ঠিক আছে, অতএব এই স্ট্যান্ডাতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই ক্যাসুয়ালিটি ট্রিটা একটা ভালোবাসা এবং একটা শোকের স্মারক হিসেবে বহমানতাই আছে। ওকে, দেখো এখানে, বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স। ওকে, দ্যাট মিন্স হচ্ছে দ্য পোয়েট says that tree is not special just because of its beauty. ম্যাগনিফিসেন্স মানে হচ্ছে জাঁকজমকতা, সৌন্দর্যতা যখন সম্পূর্ণভাবে প্রবেশ করে তাকে বলা হয় ম্যাগনিফিসেন্স। ওই জন্য দেখবে হিমালয়ের চূড়ায় দাঁড়িয়ে বা দার্জিলিংয়ের টাইগার হিলে দাঁড়িয়ে যখন তুমি প্রকৃতিকে নতুন ভাবে এক্সপ্লোর করো তখন কি বলো, ম্যাগনিফিসেন্স বিউটি। দ্যাট মিন্স প্রকৃতি এইখানে সম্পূর্ণ মনোরম পরিবেশের দ্বারা মোহিত হয়ে উঠেছে, যা তোমার মনকে রঞ্জিত করছে। ওই জন্য বলছে বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স। কবি এখানে গাছকে তার সৌন্দর্যের জন্য শুধুমাত্র ভালোবাসছে না, না না, এরকম ভাবলে ভুল হবে। বলছে শুধুমাত্র গাছটা যে লাল ফুলে ভর্তি, সেখানে কিছু বানর ছানা খেলা করছে, তার প্রকাণ্ড গদিটার ছায়া পুকুরের জলে রিফ্লেকশন হচ্ছে, এই সমস্ত সৌন্দর্যায়নের জন্য কবির কাছে গাছটা প্রিয় নয়। ডিয়ার ইজ দ্য ক্যাসুয়ালিটি টু মাই সোল, তার থেকে আরো বেশি কোনো কারণ আছে যে কারণের জন্য ইমোশনালি ফেভার করে গাছটার প্রতি কবির ইন্টেনশনাল। ঠিক আছে, এই কবির ইন্টেনশন যে গাছটার সাথে ম্যাচ খায়, গাছের ইমেজিনিটার সাথে একটা দারুণ ভাবে কি বলবো পরিলক্ষিত হয়। সেটার কারণ কি না, the tree is emotionally precious to her। এই গাছটা আবেগের খুব কাছে, গাছটা খুব আবেগের কবির কাছে। বলছে beneath which we have played through years in a role, that means she played under the tree with her siblings। এই গাছের নিচেই তিনি খেলা করেছিলেন এক সময় তার হারানো ভাই বোনদের সাথে, খুব ছোট্টবেলায়। and even in years past, না জানি কত বছর এই গাছটার নিচে পেরিয়েছে তাদের। ও সুইট কম্প্যানিয়নস লাভ উইথ লাভ ইন্টেন্স। ভালো করে নোট করো, এখানে সুইট কম্প্যানিয়নস বলতে এখানে প্রথমবার উনি ওনার সিবলিংস কে আহ্বান করছেন।
দ্যাট মিন্স আবজু এন্ড আরু। ঠিক আছে, উনি কি বলছেন? ও সুইট কম্প্যানিয়ন্স, লাভ উইথ লাভ ইন্টেন্স। বলছে হে আমার ভালোবাসার প্রিয়জনেরা, ভালোবাসার জন্য তো শুধুমাত্র ভালোবাসাই থাকে। সে রিমেম্বারস হার লাভস বিলাভস এগ্রিজ উইথ ডিপ লাভ। তার প্রেমের ভাই বোনদের তিনি মনে করছেন গভীর থেকে গভীরতর প্রেম দিয়ে, যার জন্য তিনি বলছেন ও সুইট কম্প্যানিয়ন্স, হে আমার প্রিয়জনেরা, ভালোবাসাকে তো ভালোবাসা দিয়ে হারানো যায়, লাভ উইথ লাভ ইন্টেন্স। খুব সুন্দর লাইন এটা, খুবই সুন্দর। তরু দত্তের এই কবিতার মধ্যে সবথেকে সুন্দর লাইন এটা। বলছে for your sake shall the tree be ever dear, for your sakes shall the tree be ever dear, that means the tree will always be dear. এই গাছটা কোনোদিন তার স্মৃতি থেকে ফেড আপ হবে না, কোনোদিন মূর্ছা যাবে না। কেন মূর্ছা যাবে না? তার একটাই কারণ, এই গাছটা কবির কাছে খুবই প্রিয়। খুবই প্রিয় কেন না? এই গাছটার স্মৃতি জড়িয়ে আছে তাদের সাথে, রিমাইন্ডস হার অফ দেম। যতবার এই গাছটাকে দেখেন তিনি, ততবার তাদের স্মৃতি উস্কে দেয় গাছটা, ততবার তার হারানো ভাই বোনদের মনে পড়ে। blend with your images it shall arise, in her memory the tree always connected with their faces. যতদিন এই গাছটা তার মেমোরিতে থাকবে, যতদিন তার মেমোরি আছে, তার স্মৃতি বেঁচে আছে, the tree is always connected with their faces. এই গাছটা ততদিন তার মুখে, তার হারানো ভাই বোনদের মুখের স্মৃতি উজ্জ্বলতাকে বহন করে নিয়ে চলবে। In memory till the hot tears blind mine eyes. Okay, বলছে the memory is so strong that it brings tears to her eyes. এই স্মৃতির ভার খুব বেশি, হারানো স্মৃতির ওজন সবসময় খুব বেশি, যেই কারণে কবি যখন তাদের মুখগুলোকে মনে করছে, তার অজান্তে তার চোখ দিয়ে কিছু উষ্ণ অশ্রুধারা বেয়ে নামছে। The memory is so strong that it brings tears to her eyes. What is that dirge like murmur that I hear? The poet hears a sound that is like a dirge. কবিতার এই লাইনটাকে আরেকবার লক্ষ্য করো, খুব গুরুত্বপূর্ণ লাইন। What is that dirge like murmur that I hear? এইখানে কবি বলছে যে আমি এক অদ্ভুত সাউন্ড শুনতে পাই। ঠিক আছে, যে সাউন্ডটাকে কি বলেছে? dirge like murmur। ঠিক আছে, that I hear। dirge শব্দের অর্থ কি দেখো, আমি তোমাদের সুবিধার জন্য এখানে লিখে দিয়েছি। funeral song, যেই গান অন্ত্যেষ্টিক্রিয়ায় গাওয়া হয়। দ্যাট মিন্স কোনো মানুষ মারা যাওয়ার সাথে যখন কোনো গানের রিলেশন থাকে এবং কোনো গান রিলেট করে কোনো মানুষের হারিয়ে যাওয়া বা চিরদিনের জন্য চলে যাওয়াকে গ্লোরিফাই করে, সেইগুলোকে ডার্জ বলা হয়। মানে আর্তনাদের গান যেগুলো, শোকের গান যেগুলো। বলছে the poet hears a sound that is like a dirge, কবি এখানে একটা আওয়াজ শুনতে পায় যেটা কিনা অনেকাংশে মনে হয় কোনো একটা হারিয়ে যাওয়ার প্রতি ওই শব্দটাকে সাউন্ডটাকে ক্রিয়েট করা হচ্ছে। কি সেটা না? লাইক আ সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ। বলছে ইট সাউন্ডস লাইক ওয়েভস ক্র্যাশিং। শব্দটা কেমন না? সমুদ্রের স্রোত বারবার এসে তীরে আছড়ে পড়ছে, সেই আছড়ে পড়ার শব্দ যেটা কিনা বারবার কতগুলো নুড়ি পাথরকে উঠিয়ে দিচ্ছে এবং আবার স্ল্যাব ডাউন করে নিচে নিয়ে আসছে। এই সাউন্ডটা, এই যে স্রোতের বারবার তীরে আছড়ে পড়াটা, ঠিক আছে, এইটাকে বোঝাচ্ছে এখানে, মানে মিন করছে এখানে সিম্বলিক্যালি ডার্জ সঙ্গের সাথে। ওকে, কি সেটা না? লাইক এ সি ব্রেকিং অন দ্য সিঙ্গেল বিচ। সিঙ্গেল মানে পেডেলস, নুড়ি পাথরে ভরা একটা সৈকতে যখন বারবার তীর এসে আছড়ে পড়ে, ঠিক আছে, সেই শব্দটা ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট এন্ড এরি স্পিচ। ওকে, তার মানে কি? বলছে সি ইমাজিনস দ্যাট ইজ দ্য ট্রি ক্রাইং। ঠিক সেই রকম ভাবে সমুদ্রের স্রোত যেমন কোনো না পাওয়ার জন্য, কোনো হারিয়ে ফেলা জিনিসকে পুনরুদ্ধারের করার জন্য বারংবার সমুদ্রের বুকে আছড়ে পড়ে এবং স্রোত আবার নিজের মতো করে সমুদ্রের বুকে ফিরে যায়, ঠিক আছে, ঠিক সেই রকম গাছগুলো যখন একটা গাছ সম্পূর্ণ হাওয়াতে দুলছে বা গাছের সাথে গাছের যখন ঘর্ষণ হচ্ছে, তার ফলে যে আওয়াজটা সৃষ্টি
হচ্ছে সেই আওয়াজের কথা বলা হচ্ছে এখানে। ওই জন্য নোট ডাউন করো, এখানে বলা হচ্ছে ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা হচ্ছে গাছেদের কান্না। ল্যামেন্ট শব্দের অর্থ হচ্ছে কান্না বা আর্তনাদ। বলছে এটা হচ্ছে গাছেদের কান্না। এন্ড এরি স্পিচ, এরি মানে একটা অতি প্রাকৃত শব্দে তারা কাঁদছে, যে কান্নার ভাষা আমরা বুঝতে পারছি না, কিন্তু এই ভাষা অন্য একটা লোকে বোঝা হয়। ঠিক আছে, অন্য লোক মিন্স এখানে তোমাকে সিগনিফাই করছে পরলোকের কথা বলছে। আমরা তো ইহলোকে থাকি, তো পরলোকের মানুষ যারা আছে, পরলোকের যে সকল আত্মা আছে, তারা এই ধরনের প্রকৃতির কান্নার ভাষাকে বুঝতে পারে। যেমন এই যে গাছগুলো কাঁদছে, কবি বলছে ট্রিজ ল্যামেন্টটাকে আমি বুঝতে পারছি না, আমাদের ইহলোকের কেউ গেস করতে পারছে না। কেন না, সেটা হচ্ছে একটা এরি স্পিচ। এরি মানে এটা হচ্ছে একটা অতি প্রাকৃত শব্দ, যেটা দেখো এখানে মানে আমি লিখে দিয়েছি, ইটস এ স্ট্রেঞ্জ অথবা ঘোস্টলি স্পিচ। দুটোই অর্থ বহন করে। স্ট্রেঞ্জ মানে যা কিছু অস্বাভাবিক আমরা গেস করতে পারি না, আর ঘোস্টলি মানে হচ্ছে ভৌতিক, মানে আমাদের যা এই জগতের বাইরে সমস্ত কিছু। ওকে, দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মে রিচ, এই কথাটার অর্থ দ্য সাউন্ড অর দ্য গ্রিফ মাইট রিচ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। ক্লিয়ার ফর মিনিংটা, দ্যাট হ্যাপলি বলছে নিশ্চয়ই এই শব্দটা, যে শব্দটা কিনা আননোন ল্যান্ডে, যে শব্দটা কিনা আননোন ল্যান্ডে যারা থাকে, আমাদের অজানা জগৎ, দ্যাট মিন্স দ্য ল্যান্ড অফ দ্য ডেড, মৃত মানুষের যে শহর, যারা পৃথিবী থেকে হারিয়ে যায়, তারপর তারা যে এখানে বসবাস করে, সেই জগৎ দিয়ে এই শব্দটা কিন্তু বা এই কান্নার শব্দটা কিন্তু সঠিকভাবে পৌঁছে যায়। হয়তো হতে পারে না আমরা বুঝতে পারছি, তারা কিন্তু ঠিক বুঝতে পারে। থিমটা কি না, নাও দ্য পোয়েম বিকামস ইমোশনাল এন্ড পার্সোনাল। আমি তোমাকে বললাম যে কবিতাটা যখন এক স্তবক এবং দুই স্তবক অর্থাৎ দুটো স্তবক ছাপিয়ে চলে যাবে, তখন তৃতীয় স্তবকে গিয়ে বা থার্ড স্ট্যান্জাতে গিয়ে এই কবিতাটা কবির কাছে খুব বেশি পার্সোনাল হয়ে যাবে। তার সমস্ত পার্সোনাল বা লস গুলো তিনি এই স্ট্যান্জাতে তুলে ধরবেন ব্যাক টু ব্যাক। দেখো তাই হয়েছে, কারণ এই স্ট্যান্জাটা ইমোশনাল এন্ড পার্সোনাল। দ্য ট্রি ইজ নট জাস্ট অ্যাবাউট নেচার এনিমোর। কবিতাটা আর কিন্তু প্রকৃতিতে থেমে থাকলো না, তাহলে কি হলো, ইট রিপ্রেজেন্টস লাভ, মেমরি, লস এন্ড মোর্নিং। এটা কোনো কিছু হারিয়ে যাওয়ার আর্তনাদ কিংবা হারিয়ে ফেলা স্মৃতির এক কবিতা হয়ে উঠলো। তাহলে শুরু হয়েছিল কিভাবে দেখো, আর কবিতাটা শেষ হতে চলেছে কিভাবে দেখো। এইখানে তরু দত্তের স্কিলটা বোঝা যায়, যে তিনি কিভাবে, কি দারুণ ভাবে রোমান্টিক এলিমেন্টস ইউজ করে যে কোনো সরল থিংসকে বা এনসিয়েন্ট ক্লাসিক্যাল কোনো জিনিসকে কবিতার মাধ্যমে তুলে ধরতে পারতেন। ঠিক দেখো, এটা তো লসই, হারিয়ে যাওয়া কোনো এক স্মৃতি, তো যেটাকে তিনি গাছটার সাথে বেঁধে দিতে চাইছেন, কারণ মানুষ থাকে না, প্রকৃতি থেকে যায়। ওকে, দেখো স্ট্যান্জা 4। এবার স্ট্যান্জা 4 কি বলছে, স্ট্যান্জা 4টা পার্সোনালের আরেক ধাপ উঁচুতে উঠে যাচ্ছে। ঠিক আছে, স্ট্যান্জা 4 কি বলছে না, এইখানে বিদেশে থাকাকালীন কবি এই গাছের স্মৃতিকে যে ভুলতে পারেনি, এবং ফ্রান্স বা ইটালি বা ইংল্যান্ডের সমুদ্রের তটে বসেও তিনি মনের চোখে বা মানুষ চক্ষুর দ্বারা যখন চোখ বন্ধ করেন, তখন গাছটার স্মৃতি ভেসে আসে। এইটাকে তিনি দেখাবেন এখানে। এখানে তিনি বিশ্বাসের চোখে দূরদেশে থেকেও যে জন্মভূমির প্রতি টান রাখা যায়, জন্মভূমিকে যে ভুলে যাওয়া যায় না, সেই জন্মভূমির প্রতি ভালোবাসা প্রদান করবেন। ওকে, তো এখানে মূল ভাবনা দেখা যাবে যেটা, সেটা হচ্ছে স্মৃতি মানে কিন্তু শুধুমাত্র একটা মন বা মনের আবেগ নয়, সেটা একটা আধ্যাত্মিক অনুভবও বটে। ওকে, ওই জন্য দেখো এখানে শুরু হচ্ছে কবিতাটা কিভাবে, আননোন ইয়েট ওয়েল নোন। কি সুন্দর দেখো শব্দের শব্দ বিন্যাস এখানে। এটাই তো ভাষার জাদু, এটাই তো শব্দের জাদু, এটাই তো সাহিত্যের জাদু। বলছে আননোন ইয়েট ওয়েল নোন টু দ্য আই অফ ফেথ। হতে পারে আননোন, হতে পারে আমাদের চেনা জানা জগৎ নয়, কিন্তু আমাদের ভালোবাসার মানুষরা যে জগতে থাকে, সেই জগৎটাও আমাদের চেনা শোনার জগৎ। ওই জগতেও আমাদের চলাচল থাকে। হয়তো আমরা বাস্তব শরীর নিয়ে যেতে পারি না, কিন্তু আমাদের মনটাকে তো পৌঁছে দিতে পারি।
কোনো প্রিয়জন যে আজ তোমার সাথে নেই, সে কিভাবে কোন জায়গায় আছে, সেই সুখ বা সেই সুন্দর দৃশ্যটুকু মনে করার জন্য আমি যদি চোখ বন্ধ করি এবং আমার যদি একটা সৎ মন থাকে, তাহলে আমি সেই জায়গায় তাকে ভালো রূপে দেখতে পেতে পারি। ওকে, বলছে আননোন হয়তো হতে পারে অজানা, কিন্তু ওয়েল নোন কিন্তু জানা। টু দ্য আই অফ ফেথ, কিসের দ্বারা জানা না বিশ্বাসের চোখে জানা। দুটো চোখ হয়, একটা হচ্ছে এইখানে থাকে যেটা আমাদের ফিজিক্যাল আইজ, যার মাধ্যমে আমরা পুরো দৃশ্যকে দেখছি, আর একটা হয় ইনার আইজ যেটা কিনা হার্টে থাকে। এটা হচ্ছে এই চোখটা হচ্ছে হিডেন, ঠিক আছে। এইখান থেকে আমরা মানুষকে মাপি, কে কি রকম, কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ, কি করলে আমাকে কিভাবে দেখা যেতে পারে আপকামিং ডেজে। আমরা এই যে ইমাজিনারি প্রসেসটা ইমাজিন করি, এই ইমাজিনারি প্রসেসটা যেখান থেকে ইমাজিন করা হচ্ছে, এটা হচ্ছে হার্টসের আইটা। ওকে, ওইটাই বলছে এখানে দ্য আই অফ ফেথ, বিশ্বাসের চোখে দ্বারা, মানে বিশ্বাসের চক্ষু দ্বারা সমস্ত অজানা জিনিসকেও আমরা জেনে নিতে পারি। I have heard that well far far away, বলছে আমি এখন অনেক দূরে, হয়তো কোনো অ্যাব্রড সিটিতে বসে আছি, কিন্তু আমি এইখান থেকেও গাছের যে কান্না, সেই কান্নাটাকে অনুভব করতে পারছি। আমি চোখ বন্ধ করলে কানগুলোকে যদি সজাগ করছি, তো গাছের কান্না আমার কানে ভেসে আসছে। এইটা তিনি কিভাবে দেখছেন না দ্য আই অফ ফেথ কে কাজে লাগিয়ে দেখছেন, বিশ্বাসের চোখ দ্বারা দেখছেন। ইন ডিস্ট্যান্ট ল্যান্ডস বাই লিনিয়ার শেল্টার্ড বে, কি বলছেন, ইন ফরেন কান্ট্রিজ লাইক ফ্রান্স এন্ড ইতালি নিয়ার হোয়াইট বেস, সেখানে কিছু সমুদ্রের তীর আছে, সেই তীর বা সমুদ্র সংলগ্ন খাড়িগুলোতে বসে সি ফেল্ট দিস কানেকশন, তিনি এই অন্তরের আন্তরাঙ্গিকতাটাকে অনুভব করতে পারছেন। When slumbered in his cave and water wreath, that means a mythical spirit of water. আমরা রূপকথা বা কল্পকথার গল্পে আমরা জলদস্যুর কথা পড়েছি না, এটা সেই জলদস্যুর কথা বলা হচ্ছে। A mythical spirit of water slept in its cave, কোনো এক জলদস্যু সে কিনা কোনো এক গুহায় হয়তো শান্তির ঘুমে ঘুমিয়ে আছে। The world was peaceful, সমগ্র জগৎ যেন নিস্তেজ ভাবে, খুব শান্তির সাথে পিসফুল ভাবে বিশ্রাম নিচ্ছে, কোন রকম সতেজতা নেই, কারণ সেটা বিশ্রামের সময়, ঠিক আছে। And the waves gently kissed the classical shore, বলছে the gentle waves touched ancient European shores, ঠিক আছে। জেন্টেল ওয়েভস মানে সমুদ্রের যে স্নিগ্ধ স্রোতগুলো আছে, যে স্রোতের মধ্যে কোনো বিশাল উচ্ছ্বাস নেই বা ধ্বংসের কোনো খেলা নেই, ঠিক আছে, ধ্বংসের কোনো শক্তি নেই, সেই রকম কিছু শান্ত স্নিগ্ধ স্রোত বারংবার এসে এই যে প্রাচীন ইউরোপের সৈকতগুলোকে ওয়াশ আউট করে নিয়ে যাচ্ছে, যেন একবার করে সমস্ত স্মৃতিকে ভুলিয়ে দিয়ে চলে যাচ্ছে। ওকে, দ্যাট মিনস শান্ত স্নিগ্ধ সমুদ্রের স্রোতগুলো সমস্ত প্রাচীন যা সব স্মৃতি, যেটাকে কিনা এখানে অ্যানসিয়েন্ট ইউরোপের সাথে কম্পেয়ার করা হয়েছে, বলছে সেই প্রাচীন স্মৃতিগুলোকে যেন ধুয়ে নিয়ে চলে যাচ্ছে, ওয়াশ আউট করে দিচ্ছে। ওকে, ক্লাসিক বলতে এখানে দেখো ইউরোপিয়ান ক্লাসিক বলতে গ্রিস, ইটালি, ফ্রান্স এগুলোকে বোঝাচ্ছে, মানে এই দেশগুলোর কথা বোঝাচ্ছে। বলছে অফ ফ্রান্স অফ ইটালি বিনিথ দ্য মুন, বলছে হতে পারে আমি এখন এই মুহূর্তে ফ্রান্স বা ইটালির কোনো একটা সৈকতে চাঁদের জ্যোৎস্নার নিচে বসে আছি। বিনিথ দ্য মুন, চাঁদের নিচে বসে আছি, দ্যাট মিন্স চাঁদের জ্যোৎস্নার নিচে ফ্রান্স বা ইটালির কোনো এক সমুদ্র সৈকতে আমি এখন আছি। When earth lay tranced in a dreamless room, এর অর্থ কি না the whole world seemed to be in a peaceful trance, সমগ্র পৃথিবী এখন শান্তির চাদর উড়ে আছে, স্নিগ্ধতার চাদর উড়ে আছে, যেখানে কোনো রকম ব্যস্ততা নেই। And every time the music rose before, that means whenever she felt such beauty of music, তিনি যখনই কোনো সুন্দর এই রকম সঙ্গীতের সন্ধান পান বা শুনতে পান বা অনুভব করতে পান, মাইন্ড ইনার ভিশন রোজ আপ ফ্রম সাবলাইম, বলছে তখন আমার যে অন্তর্চক্ষু আছে, ইনার আইজ আছে, সেটা খুব দারুণ গ্লোরিয়াস একটা ইমেজকে
গেস করতে পারে বা অনুভব করতে পারে। সেটা কি রকম না, die from O tree as in my happy prime I saw thee in my own love native clime। খুব ইম্পর্টেন্ট লাইন। ওকে, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। যদি এখান থেকে 2 নম্বরের কোশ্চেন আসবে না, তোমাদের এমসিকিউ আসবে থার্ড সেমিস্টারে, কিন্তু যদি আসতো তাহলে এইখান থেকে অবশ্যই তোমার পরীক্ষার হলে কোশ্চেন হতো। অতএব এই লাইনটাকে মার্ক করে রাখো। এই দুটো লাইন পেলে আসছে, এটা খুব ইম্পর্টেন্ট লাইন। বলছে die for a tree as in my happy prime I saw thee in my own love native clime। That means she sees her tree। তিনি ওই ফ্রান্স বা ইটালিতে বসে যখন চোখটা বন্ধ করছেন তখন তিনি তার প্রিয় গাছটাকে দেখতে পাচ্ছেন। তিনি দেখতে পাচ্ছেন তার স্বপ্নের সেই সুখের ছোটবেলাটাকে। It was in her happy childhood I saw thee in my own love native clime। এই লাইনটার অর্থ হলো she remembers seeing the tree in her beloved homeland। তিনি এই গাছটার দ্বারা তার প্রিয়, তার জন্মভূমি ভারতবর্ষকে তিনি দেখতে পাচ্ছেন। তার নিজের যে জন্মভূমি, সেই জন্মভূমির অস্তিত্বটা অনুভব করতে পারছেন নিজের মধ্যে। এই জন্যই এই দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় এই কবিতায়, যেটা কিনা তাই for 3 years in my happy prime I saw thee in my own love native clime। ওকে, এই থিমের মধ্যে যেটা উঠে এসেছে সেটা হচ্ছে কবির স্মৃতি, আর সেই স্মৃতিকে বাঁচিয়ে রাখার জন্য কবির যে বিশ্বাস সেটা কতটা অটুট, কতটা অনড়, যেটা এইরকম একটা গাছের মাধ্যমে একটা কবিতাকে চিরকালের জন্য ফরএভারনেস নিয়ে যেতে পারে। একটা গাছের মধ্যে কবিতার ছোটবেলার স্মৃতিকে পুট ইন করছেন এবং সেটাকে কি করছেন, স্প্রেড করে দিচ্ছেন অল ওভার ইউনিভার্সের কাছে, যাতে সবাই এই ক্যাসিওলিনা ট্রির কথা জানতে পারে। যতবার কবি এই ক্যাসিওলিনা ট্রির কথা উঠে আসবে ততবার তার হারিয়ে যাওয়া ছেলেবেলা, তার হারিয়ে যাওয়া ভাই বোনদের কথা উঠে আসবে। এখানে একটা ফরএভারনেসের মিক্স পাওয়া যাচ্ছে, যেটা কিনা আগেকার যুগে অর্থাৎ তথাকথিত রোম্যান্টিসিজমে যে রোম্যান্টিক রাইটাররা করে থাকতো। যদিও ইনি রোম্যান্টিক এজে ছিলেন না, কিন্তু সেই রোম্যান্টিসিজমের এলিমেন্টস গুলোকেই কবিতাতে ব্যবহার করেছেন। ওকে, আমরা দেখবে শেক্সপিয়ারের যদি কোনোদিন সনেট পড়ি আর শেক্সপিয়ারের যদি সনেট তোমরা পড়ে থাকো, তাহলে দেখবে শেক্সপিয়ার তার হারানো ভালোবাসাকে কিভাবে তার কবিতার মাধ্যমে স্মৃতির সুধায় অমর করে দিয়ে দিয়েছেন। স্ট্যান্জা 5 এ দেখো, স্ট্যান্জা 5টা এবার কবিতাটা এখানে এসে শেষ হচ্ছে। কবি নিজের স্মৃতির সাথে এই প্রকৃতির স্মৃতির প্রতি একটা শ্রদ্ধা রাখবেন এবং নিজের বিশ্বাসকে কবিতার দ্বারা আরো অটুট করে তুলবেন। কিভাবে না, এখানে কবি কবিতাটাকে উৎসর্গ করেছেন গাছটার উদ্দেশ্যে। তিনি চান এই গাছটাও যেমন ওয়ার্ডসওয়ার্থের বড়বেলে ইউট্রিস ফেমাস হয়েছিল, তেমনি তারও ক্যাসিওলিনা ট্রিকে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড চিনুক। তারা চিনুক যে তারও এরকম স্মৃতি সুধায় একটা গাছ ছিল, যে এই গাছটা কিনা তার ছোটবেলার ইতিহাস বহন করে চলে। যদিও তিনি বলছেন তার কবিতা হয়তো দুর্বল, তবুও তার এই কবিতা ভালোবাসায় পরিপূর্ণ। যে ভালোবাসা এই কবিতাটাকে রিডার্সের কাছ থেকে ভুলে যাওয়া থেকে রক্ষা করবে। দেখবে আমাদের যে গ্রামের বাড়ি থাকে, বা আমরা যারা পুরনো কোনো গ্রামের বাড়ি থেকে ছেড়ে চলে এসেছি তথাকথিত শহরে এবং এক নতুন জীবন শুরু করেছি, কিন্তু ছোটবেলাটার একটা বয়স অবধি, ধরে নাও কেউ যদি 1 থেকে 14 বছর বয়স অবধি বা 1 থেকে 15 বছর বয়স অবধিও ছোটবেলাটা কোথাও একসাথে কাটায় বা জয়েন্ট ফ্যামিলির সাথে কাটায়, বা ধরে নাও গ্রামের বাড়িতে একসাথে কাটায়, তাহলে সেই গ্রামের বাড়িটার প্রতি তার একটা টান থাকে, যার দ্বারা সে অনুভব করতে পারে। যখনই ওই বাড়িটায় গিয়ে পা দেয় তার মনে হয় এই চারপাশটা তার জানা, তার চেনা। প্রতিটা ইট পাথর ঘরের রং তার ছোটবেলাটাকে চেনে, তার ছোটবেলাটাকে জানে। তার মধ্যে একটা অদ্ভুত ভালোবাসা কাজ করে, একটা অদ্ভুত স্মৃতি বা নস্টালজিয়া কাজ করে। ফেলে আসা দিনগুলো যেন এক লহমায় তার চোখের কাছে মনে পড়ে যায়। এই 5 নম্বর স্তবকে বা 5th স্ট্যান্জাতে কবি এই জিনিসটাকে বোঝাবেন। তিনি এই গাছটাকে এতটা ভালোবাসায় পরিপূর্ণ করে তুলেছেন যে মানুষ এই গাছটাকে যতবার মনে করবে ততবার তার হারানো স্মৃতিটাকে মনে করবে।
ওকে, তাহলে বলতে পারি বাংলা কথায় যে এই কবিতাটা হচ্ছে কবির তরফে একটা অর্ঘ্য বা একটা নিবেদন বা একটা অর্পণ, যে অর্পণটা তিনি প্রকৃতিকে করেছেন, অর্থাৎ যে নিবেদনটা তিনি প্রকৃতিকে করেছেন, প্রকৃতিকে ভালোবেসে তার হারিয়ে যাওয়া স্মৃতি, হারিয়ে যাওয়া ছেলেবেলাকে ভালোবেসে, হারিয়ে যাওয়া প্রিয়জনদের ভালোবেসে। এবার দেখো আমরা এই 50 স্ট্যান্জাটা পড়ছি, একটু মন দিয়ে দেখবে, এই স্ট্যান্জাটাতে অনেক কিছু বলার আছে। বলছে therefore I fain would concentrate a lay, the poet wants to dedicate a poem lay to the tree, ঠিক আছে? বলছে the poet wants to lay this poem to tree, তিনি এই কবিতাটা উৎসর্গ করে দিতে চান। কাকে উৎসর্গ করতে চান? ট্রিকে উৎসর্গ করতে চান, এই গাছটাকে উৎসর্গ করতে চান। unto thy honor tree beloved of those, that means the tree is loved by the poet and by her dead siblings, এই গাছটা যে আছে সেই গাছটা loved by the poet, কবি খুব হৃদয়ের কাছে, কবি খুব আপন মনে করে, খুব ভালোবাসে গাছটাকে, and by her dead siblings, আর যে ভালোবাসাটার শক্তিটা সঞ্চারিত হচ্ছে তার হারিয়ে যাওয়া ভাই বোনদের থেকে। who now in blessed sleep for I repose, এখানে I শব্দটার অর্থ কি, স্লিপ কথাটার অর্থ কি, আর রিপোজ কথাটার অর্থ কি? এক চোখে দেখতে গেলে তিনটেরই অর্থ এক, কিন্তু তিনটের ভাব আলাদা। ওকে, they are now in eternal rest, তারা এখন চিরঘুমে শায়িত, চাইলেও সেটা ভাই বোনেরা জাগিয়ে আনতে পারবে না, ইটারনাল রেস্টে আছে ওনারা। দেখো এটা এখানে পরিষ্কার বুঝিয়ে দেয়, they have died, তারা মারা গিয়েছে। ব্লেসড স্লিপ মানে যে ঘুম আশীর্বাদের দ্বারা সঞ্চারিত হয়, সেই ঘুম, অর্থাৎ কি না মৃত্যুর ঘুম। বলছে who now in blessed sleep, যারা কিনা এখন চিরদিন আশীর্বাদের একটা ঘুমে চিরশায়িত, for I repose, চিরদিনের জন্য তারা, for I কথার অর্থ কি না কোন রকম কোন শব্দ ছাড়া কেউ যখন নিথর ভাবে শুয়ে যায়, তার মানে এমন ভাবে শুয়ে আছে যেখান থেকে আর কোনো কিছু করলেও একটা শব্দ উৎপন্ন হবে না। for I and repose, সম্পূর্ণ বিশ্রামিত অবস্থায় শুয়ে আছে তারা। dearer than life to me else were they, যারা একটা সময় আমার কাছে আমার জীবনের থেকেও প্রিয় ছিল, তারা এখন কোথায়? চাইলেও তাদেরকে আর দেখতে পারবো না। ওই জন্য উনি বলছে dearer than life, তারা একটা সময় আমার জীবনের থেকে না জানি কত প্রিয় ছিল। to me else, এখানে বিস্ময় প্রকাশ করছেন, তাদের হারিয়ে যাওয়ার জন্য তিনি তার শোকটাকে একটা সাইনেসের মাধ্যমে রিলিফ করছেন। বলছে else where they, তারা কোথায় এখন, সরি where বলে ফেললাম, where নয় where they, তারা এখন কোথায়? mayst thou be numbered when my days are done, which she hopes that when she dies the tree will be remembered with her. mayst thou be numbered when my days are done, এই পৃথিবীর বুকে কেউ চিরকাল বাঁচতে আসে না, একদিন না একদিন মানুষকে শেষ হয়ে যেতে হয়। তরু দত্ত বলছে আমিও শেষ হয়ে যাব, কিন্তু আমার এই শেষ হয়ে যাওয়াটাই শেষ নয়। কেন না when she dies, যখন তিনি মারা যাবেন, the tree will be remembered with her, মানুষজন এই গাছটা দ্বারা তার স্মৃতিকে পরিলক্ষিত করবেন, তার স্মৃতিকে অনুধাবন করবেন, আর তার ফলে যখন মানুষ তার স্মৃতিকে অনুধাবন করবে, দ্যাট মিন্স তরু দত্তের স্মৃতিকে অনুধাবন করবে, তখনই কিন্তু তার সাথে তার ছেলেবেলা, তার হারিয়ে যাওয়া ভাই বোন, তারাও চলে আসবে। এই হারিয়ে যাওয়া ভাই বোনদের স্মৃতিটাও এই গাছটাই পরবর্তীকালে বহন করবে। উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বরডাল, বলছে আমার এই যে ক্যাসুলিনা ট্রি, সেটা বরডালের যে ট্রিটা তার থেকে কোনো কম নয়। বরডালে কোন ট্রি না, ওই যে বললাম ওয়ার্ডসওয়ার্থের কবিতায় যে বর্ণনা আছে ইয়র ট্রি, এইখানে ওই ইয়র ট্রি এর কথা বলা হচ্ছে, ঠিক আছে? সেই কবিতার বর্ণনা ওয়ার্ডসওয়ার্থের
যে কবিতার বর্ণনা ওয়ার্ডসওয়ার্থের কবিতায় পাওয়া যায়। ওকে, সেই ওয়ার্ডসওয়ার্থের কবিতার কথা বলা হচ্ছে এখানে। ওয়ার্ডসওয়ার্থের কবিতাতে যেভাবে বড়ডালের ট্রিকে দেখানো হয়েছে, আমার ক্যাশারিনের ট্রিকে আমি সেইভাবে চির অমর করে দিয়ে যাব। সি ওয়ান্টস টু ট্রি টু বি কাউন্টেড অ্যামং দ্য ইমমর্টাল ট্রিজ, সেই সমস্ত ইমমর্টাল ট্রিজের সাথে ইমমর্টাল করে দিয়ে যাব, ঠিক যেমন লাইক ইওর ট্রিজ অফ বড়ডাল মেনশনড বাই ওয়ার্ডসওয়ার্থ। ওকে, নেক্সট বলছে আন্ডার দোজ awful branches lingered pale. That means under those trees powerful emotions like fear and death were felt. এই গাছটার নিচে যতবার দাঁড়াই ততবার দাঁড়ানোর পর আমাদের মন থেকে কি রকম যেন পাওয়ারফুল ইমোশনস যেমন ফিয়ার আর ডেথের ইমোশনস চিরকালের জন্য চলে যায়। বা কেন চলে যায় বলছে কবি এইখানে, বলছে কারণ এই দুটো অনুধাবন করতে পারে। মানুষ যদি বারংবার মৃত্যুকে ভয় পায়, মানুষ যদি বারবার ভয়কে ভয় পায়, তাহলে সেই ভয়টাও এক সময় মরে যায়। তো তিনি বলছেন এই গাছটার নিচে যতবার দাঁড়ায় ততবার যেন পাওয়ারফুল ইমোশনস গুলো রিক্রিয়েট করতে থাকে, যেমন ফিয়ার, ডেথ, এই ধরনের চিন্তা ভাবনাগুলো আসতে থাকে। ফিয়ার, ট্রিমলিং, হোপ এন্ড ডেথ দ্য স্কেলিটন। এটা কিন্তু ওয়ার্ডসওয়ার্থের লাইন, মনে রাখবে। এটা মধ্যে খুব দারুণ ইমোশনস আছে, খুব দারুণ ইমোশনস আছে। ইমোশনটা তুমি যদি গেস করতে পারো তাহলে বুঝতে পারবে কত সুন্দর এক বিউটিফুল লাইন। বলছে ফিয়ার, ট্রেমলিং, হোপ। আমরা যে ভয়কে ভয় পাই, সেই ভয়কে যদি বারংবার ভয় পেতে থাকি, সেই ভয় থেকে একটা আশার জন্ম হয়, যেই আশা আমাদের জীবনকে হয়তো পরের ধাপে বদলে দিতে পারে। ঠিক সেই রকম ভাবে ডেথকে যদি আমরা বারবার মনে করি, ডেথকে যদি আমরা বারবার রিমেম্বারেন্স করি, তাহলে কি হবে? আমরা আমাদের স্কেলিটাল লাইফটাকে ফেস করতে পারবো, আমাদের কঙ্কাল সার জীবনটা উঠে আসবে। তুমি যদি একবার মৃত্যুকে ভাবো তাহলে বুঝতে পারবে পৃথিবীর বুকে মৃত্যুটাই আসল, যেটাকে কেউ থামাতে পারে না। বাকি যে জিনিসগুলো বা বাকি যে আনন্দের সময়গুলো যেগুলো আমরা পৃথিবীর বুকে কাটাই, সেগুলোই বরং খুব ক্ষণিকের। ওই জন্য উনি বলছেন fear, trembling, hope and death the skeleton, and time the shadow, and though weak the verse. But time is like a shadow, সময় হচ্ছে বহমান ছায়ার মতো। And even if her own poetry is weak, যদি তার কবিতা খুব দুর্বল হয় তাহলে হতে পারে হয়তো সময় তার করাল রাস্তে গ্রাস করে নিতে পারে। Time is like a shadow, and even if her own poetry is weak. বলছে that would thy beauty fame, O fame rehearse. বলছে she still wants to praise the tree verse again and again. ওই জন্য তিনি তার শব্দের প্রতি ভরসা করেন, কিন্তু বুঝতে পারেন যে তার শব্দের মধ্যে সেই ক্ষমতাটা নেই যেটা মানুষের কাছ অবধি পৌঁছে দিতে পারবে তার ছোটবেলার স্মৃতিটাকে, তার ফেলে আসা দিনগুলোকে। সেই জন্য তিনি কি করছেন? তিনি বলছেন যে আমি আমার স্তবকের দ্বারা, দ্যাট মিন্স এই কবিতার স্ট্যান্জাগুলোর দ্বারা গাছটাকে এমন ভাবে অমর করে যাব যে পরবর্তী সময় এই গাছটাই হবে রিডার্সদের কাছে চর্চার বিষয়। She still wants to praise the tree in verse. Verse মানে হচ্ছে স্তবক, কবিতার লাইনস। Again and again, আমি বারংবার এই গাছটার বন্দনা করে যাব, কারণ এই গাছটাই পারে আমার এই সমস্ত জিনিসগুলোকে অমরত্ব প্রদান করতে। May love defend thee from oblivion's curse. বলছে she prays that love will protect the tree from being forgotten. Oblivion মানে কি? না, এর বাংলাটা লিখে রাখো। Oblivion মানে হচ্ছে বিস্মৃতি। ওকে, বিস্মৃতি মানে কি? বিস্মৃতি মানে হচ্ছে সময়ের সাথে যখন বয়স হয় এবং মানুষ সব ভুলে যেতে থাকে, বা কোনো রোগের কারণে মানুষ যখন ভুলে যেতে থাকে, স্মৃতিটা হারিয়ে যায়, সেটাকে বলা হয় অবলিভিয়ান। ওই জন্য তিনি শেষ লাইনে এসে, কবিতার শেষ স্তবকের শেষ লাইনে এসে তিনি বলছেন যে হে ভগবান, প্রেম দ্বারা আমার কবিতাকে বাঁচিয়ে রেখো, আমার কবিতাকে চিরকালীন বিস্মৃতির হাত থেকে বাঁচিয়ে রাখো। She prays that love will protect the tree from being forgotten. তিনি কার কাছে প্রে করছেন? তিনি লাভের কাছে প্রে করছেন। লাভের কাছে প্রে করছেন
করছেন এবং লাভকে রিকোয়েস্ট করছেন যে তিনি যেন প্রোটেক্ট করে এই গাছটাকে সব সময়। কি থেকে প্রোটেক্ট করে? আনফরগটেন থেকে যাতে প্রোটেক্ট করে, সরি ফরগটেন থেকে যাতে প্রোটেক্ট করে, মানুষের ভুলে যাওয়া থেকে যাতে প্রোটেক্ট করে। ওকে, এইটা আমাদেরকে কি শেখায় না, এই থিমসটাতে আমরা দেখতে পাবো যে the final stanza is a dedication, a poetic memorial. She wishes the tree to live on, not in the garden but in literature, memory and love. তিনি ইচ্ছা প্রকাশ করছেন এই গাছটা যাতে চিরকাল বেঁচে থাকে এই বাগানে, নট ইন দ্য গার্ডেন, শুধুমাত্র বাগানের মধ্যেই নয়, বাট ইন লিটারেচার, সাহিত্যের মধ্যে যাতে এই গাছটা দূর থেকে দূর অবধি ছড়িয়ে যায়, মেমোরি, স্মৃতি শোধার মধ্যে যাতে এই গাছটা বহন করে মানুষের, অ্যান্ড লাভ, মানুষের প্রেম দ্বারা যাতে এই গাছটা পরিপূর্ণ হয়ে ওঠে। কারণ মানুষ থাকে না, কিন্তু সেই অর্থে একটা গাছ বহুদিন অবধি জীবিত থাকতে পারে। তারপর যদি আবার সেই গাছ এরকম অ্যানসিয়েন্ট ট্রি হয়, তাহলে তার ইতিহাস আরো মারাত্মক রকমের বহমানতার দিকে যেতে পারে। ওই জন্য তিনি লাস্টে এই লাইনটাকে রিকোয়েস্ট অফ ইউজ করেছেন। সবসময় লাস্টের লাইনটাকে একটু ভালো করে দেখে যাবে। এই লাস্টের লাইনটা একটু তথাকথিতভাবে বাংলা মানে করে দিলে বা পড়ে দিলে আমাদের কাছে খুব সহজ হয়ে যায়, কিন্তু এই যে চারটে লাইন তোমার ফিয়ার, ট্রিম্বলিং, হোপ এন্ড ডেথ দ্য স্কেলিটন থেকে শুরু করে মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়াস স্পিরিট, এই পুরো লাইনটা হচ্ছে আমাদের জন্য এই কবিতার সবথেকে জেমসের লাইন। মানে একটা ইংরেজি সাহিত্যে বলতে পারো কতগুলো রত্ন, যেখানে তিনি তার ভাবাবেগকে এত সুন্দর অর্থে প্রকাশ করেছেন, যেটা কিনা কবিতাটাকে আরো সৌন্দর্যায়িতা প্রদান করেছে, আরো সৌন্দর্য করে তুলেছে, আরো সুন্দর করে তুলেছে। ওকে, তো বাস দেখলাম এখানে কিছু জেনারেল পয়েন্টস আছে। জেনারেল পয়েন্টস হলো কি, দ্য ক্যাশিউনাট ট্রি ইজ আ সিম্বল অফ মেমোরি, লাভ, চাইল্ডহুড এন্ড গ্রিফ। তরুদত্ত ব্লেডস নেচার পোয়েট্রি উইথ পার্সোনাল ইমোশন। প্রকৃতিজনক একটা কবিতাকে কিভাবে নিজের সমস্ত ইমোশনস দিয়ে ডেভেলপ করিয়ে কবিতাটা লাস্ট অবধি তিনি প্রমাণ করেছেন। এটা শুধুমাত্র একটা প্রকৃতার কবিতা নয়, এটা একটা কি না, এটা একটা এলিজি। এলিজি মানে শোকগাথা, যে এলিজির দ্বারা তিনি তার হারিয়ে যাওয়া শৈশব, হারিয়ে যাওয়া ভাই বোনের স্মৃতি উস্কে দিয়েছেন। দ্য পোয়েম মুভ ফ্রম ফিজিক্যাল বিউটি, ইমোশনাল মেমোরি টু স্পিরিচুয়াল ডেডিকেশন। শুরু হয়েছে একটা ফিজিক্যাল বিউটি দিয়ে, প্রকৃতি কি সুন্দর, গাছটা কি সুন্দর, গাছটাতে কি হচ্ছে সেই সব। তারপর তিনি ডেভেলপ করেছেন ইমোশনাল মেমোরি থার্ড স্ট্যান্জা থেকে। আফটার থার্ড স্ট্যান্জা, ফোর্থ আর ফিফথ স্ট্যান্জাতে, বিশেষ করে ফিফথ স্ট্যান্জায় আমরা দেখেছি কিভাবে এটাকে একটা স্পিরিচুয়াল ডেডিকেশন করে তুলেছেন, বা স্পিরিচুয়ালিটিটাকে অ্যাজ এ ডিভোটেডলি প্রকাশ করেছেন কবিতার মাধ্যমে। থ্রু হার ওয়ার্ডস, তার শব্দের মাধ্যমে, she immortalizes the tree and the love she shared with her lost siblings. তার এই ইমর্টালাইজ করেছেন, তার শব্দের মাধ্যমে তিনি চিরন্তনতার একটা রূপ দিয়েছেন গাছটাকে। কিভাবে? the love she shared with her lost siblings, তার হারিয়ে যাওয়া ভাই বোনেদের যে সে ভুলে যাননি, তিনি যে প্রতি মুহূর্তে তাকে মনে করেন, প্রতি মুহূর্তে আরো আস্তে পৃষ্ঠে তাদের সাথে জড়িয়ে পড়েন, সেইটারই নিদর্শন হচ্ছে আমাদের কাছে তরু দত্তের লেখা এই আওয়ার ক্যাশিউনাট ট্রি কবিতাটা। আশা করছি সম্পূর্ণভাবে তোমাকে বোঝাতে পারলাম এই কবিতাটা কি সুন্দরভাবে তিনি তার হারিয়ে যাওয়া শৈশবকে প্রকাশ করেছেন এই কবিতায়, কিভাবে তিনি প্রকৃতিকে বা প্রকৃতির নিদর্শনতার রূপকে তিনি তুলে ধরেছেন এই কবিতায়, কিভাবে তিনি সমস্ত জিনিসকে ডিভোটেডলি মানে একেবারে সুন্দরভাবে অল্প যেমন মানুষ দেয়, মানুষ যেমন কোনো কিছু কারোর প্রতি নিবেদন করার সময় সহৃদয় থেকে নিবেদন করে, তিনি ঠিক তেমনি ভাবে তার হারিয়ে যাওয়া শৈশব, তার হারিয়ে যাওয়া ভাই বোন, তাদের প্রতি ভালোবাসাটাকে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে তার ওয়ার্ডসের দ্বারা তিনি নিবেদন করেছেন। I hope this all points are clear for you. Okay, আশা করি বুঝতে পেরেছো কবিতাটা। বেশ, এই কবিতাটাই যে জায়গাগুলো আমি তোমাদেরকে দাগ দেওয়ালাম, যে জায়গাগুলো তোমাকে বললাম ইম্পর্টেন্ট, সেই জায়গাগুলো তোমরা একটু বাড়িতে ভালো করে পড়ো, কারণ তোমাদের যে কোয়েশ্চেন্স হবে সেই কোয়েশ্চেন্স কিন্তু এই সমস্ত জায়গা থেকে আসবে, বাইরে থেকে আসবে না। কিন্তু হ্যাঁ, এমসিকিউ পরীক্ষায় আমি যখন চাইবো যে আমি বেটার একটা মার্ক পারফর্ম করব, আমি একটা ভালো নাম্বার এখান থেকে ক্যারি করব, তার আগে অবশ্যই মনে রাখবে টেক্সট পড়ার কোনো বিকল্প হয় না।
বারংবার টেক্সট পড়ো, প্রয়োজনে টেক্সটের নিচে যে জায়গাগুলোতে দাগ দেওয়া করাচ্ছি সেইগুলো দাগ দাও এবং নিচে রিসার্চ করে নিজের থেকে আরো বেটার ভাবে যে জায়গাগুলো বুঝতে পারছো যে হ্যাঁ এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে বা এই জায়গাগুলো বেটার করে ক্লিয়ার করা দরকার, সেই জায়গাগুলো ক্লিয়ার করো। ওকে, আশা করি এখানে আমি চেষ্টা করলাম তোমাদের এই পুরো ক্লাসের সমস্ত কবিতাটা যেখানে যেখানে ইম্পর্টেন্ট সেই জায়গাগুলোকে কভার করা এবং সম্পূর্ণ আমরা লাইন ওয়াইজ একটা কমপ্লিট অ্যানালাইসিস করলাম, যেটা আশা করি তোমাদের পক্ষে হেল্পফুল হবে। ওকে, সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ওকে।